বাংলাকে বাঁচাতে হলে বাম পথেই বাঁচাতে হবে এবং সেজন্য বামপন্থার পুনরুত্থান প্রয়োজন। সেই বামপন্থা পুনরুত্থানের জন্য শুধু সিপিএম নয়, শুধু বামফ্রন্ট নয়, সিপিএমের লিবারেশন, এছাড়া অনেকে ভোটে লড়ছেন না কিন্তু মানবাধিকার নিয়ে, গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলেন, মানুষের কথা বলেন, মর্যাদার কথা বলেন, বাংলার নবজাগরণের উত্তরসূরি, স্বাধীনতা আন্দোলনের উত্তরসূরি, এরকম সমস্ত শক্তি তারা এককাট্টা হয়েছে। যে তৃণমূল আরএসএসের 100% সমর্থন নিয়ে বা সিপিআইএমকে বাংলা ছাড়া করতে চেয়েছিল, সেখানে বাংলা বাঁচাবার জন্য আমরা বিজেপিকে তাড়াতে চাইছি, তৃণমূলকেও তাড়াতে চাইছি। নমস্কার, আজ আমাদের সঙ্গে আছেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম। আমরা ওনাকে জিজ্ঞেস করে নেব আগামী নির্বাচনে কি হতে চলেছে, পার্টি স্ট্র্যাটেজি এবং কি হতে চলেছে রাজ্যের। সেলিমদা, প্রথম প্রশ্ন, এই যে পলিটিক্যাল ন্যারেটিভ চলছে, আপনারা নিজেদের কোন জায়গায় দেখছেন এই অবস্থাতে? এইবারের নির্বাচনে কোনো গ্র্যান্ড ন্যারেটিভ নেই। দ্বিতীয়ত, আমরা গত 2 বছর ধরে প্রস্তুতি করেছি একেবারে ভূমিস্তর থেকে, এবং সেখানে আমরা বলেছিলাম গ্রাস রুট লেভেল স্ট্র্যাটেজি, এবং সেটা করতে গিয়ে এই যে আমরা বাংলা বাঁচাও যাত্রা করলাম গত বছর শেষের দিকে, তার মানে থিমটা হচ্ছে যে এই বাংলাকে বাঁচাতে হবে। কেন বাঁচাতে হবে? বাংলা বাঁচানোর মানে কি? বাংলা কি মরে গেছে? এসব প্রশ্ন নাকি তুলেছিল, তৃণমূলের লোকেরাই তুলেছিল। কিন্তু আসলে বাংলার শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, পরিবেশ, কাজ, শিল্প, কল কারখানা, কৃষি, এইগুলো হচ্ছে প্রায় জাহান্নামে যাওয়ার অবস্থা হয়েছে। এই বাংলাকে আমরা তিল তিল করে গড়ে তুলেছি, যেটা বিভিন্ন ক্ষেত্রে গোটা দেশের মধ্যে বাংলা প্রথম সারিতে ছিল। শিক্ষার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে, মানবাধিকারের ক্ষেত্রে, মহিলাদের হচ্ছে সম্মান, মর্যাদা এবং নিরাপত্তার প্রশ্নে, কৃষিতে, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে, কর্মসংস্থানে। আমরা অনেকগুলো প্যারামিটার্স যেগুলো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের, মানব সম্পদের উন্নয়নে, সেখানে এই যে শিশু মৃত্যুর হার কমানো গিয়েছিল অনেক, তারপর হচ্ছে তোমার গিয়ে প্রসবকালীন মায়ের মৃত্যুর সংখ্যা কমানো গেছিল অনেক। কেরালা এবং তামিলনাড়ুর সঙ্গে আমরা কম্পিটিশন করতাম, এখন সেটা বিহার, ঝাড়খণ্ডের সঙ্গে কম্পিটিশন করতে হচ্ছে। দ্বিতীয়ত, আমাদের এখানে এই যে সামাজিক নিরাপত্তা, অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে, স্কিম ওয়ার্কারদের ক্ষেত্রে, কন্ট্রাক্টর ওয়ার্কারদের ক্ষেত্রে এখন একদম র্যান্ডম হায়ার অ্যান্ড ফায়ার। এখানে কাজ সৃষ্টি করা হচ্ছিল, কর্মমুখী একটা উন্নয়ন হচ্ছিল, যেখানে ক্ষুদ্র মাঝারি সেক্টরে এবং সার্ভিস সেক্টরে, তারপরে স্বনির্ভর কর্মসূচিতে একটা ব্যাপক অংশকে যুক্ত করা গিয়েছিল। এখন অন্য রাজ্যে যাচ্ছে, পরিযায়ী হয়ে যাচ্ছে, কারণ এখানে কাজ নেই। এবং ক্ষুদ্র মাঝারি শিল্প এবং কৃষির সাফল্যের উপর দাঁড়িয়ে আমরা এখানে বৃহৎ শিল্প ক্ষেত্রেও বিনিয়োগে এই শতাব্দীর প্রথম 1 দশক আমরা 1 নম্বরে ছিলাম। গুজরাটকে, কর্ণাটককে, মহারাষ্ট্রকে, তামিলনাড়ুকে, আন্ধ্রাকে আমরা পেছনে ফেলে দিয়েছিলাম। কিন্তু দেখা গেল সবাই মিলে পরিবর্তনের নাম করে এমন একটা সর্বনাশের পথ বেছে নিল, যেখানে তোলাবাজি, দুর্নীতি, ধর্ষণ, খুন এবং প্রকৃতির ধ্বংস হচ্ছে। পাহাড়, টিলা, নদী, নালা, বন, জঙ্গল, গাছপালা কিছুই নিরাপদ নয়। সেখানে আমরা এই জন্য এইগুলোকে বাঁচানোর কথা বললাম, তাতে সাড়া পেয়েছি মানুষের। এবং এটা বলতে গিয়ে আমরা প্রথমে 5টা প্রথম কাজ বলেছিলাম: শিল্প, কৃষি, কর্মসংস্থান, জমি, তার সঙ্গে হচ্ছে মেয়েদের নিরাপত্তা। কিন্তু দেখা গেল আরও 14-15টা বিষয় মানুষ যুক্ত করলেন, যে তাদের সেই সমস্যা, পথ ঘাট, বিদ্যুৎ। বাংলাকে বাঁচাতে হলে বাম পথেই বাঁচাতে হবে এবং সেজন্য বামপন্থার পুনরুত্থান প্রয়োজন। সেই বামপন্থা পুনরুত্থানের জন্য শুধু সিপিএম নয়, শুধু বামফ্রন্ট নয়, সিপিএমের লিবারেশন, এছাড়া অনেকে ভোটে লড়ছেন না কিন্তু মানবাধিকার নিয়ে, গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলেন, মানুষের কথা বলেন, মর্যাদার কথা বলেন, বাংলার নবজাগরণের উত্তরসূরি, স্বাধীনতা আন্দোলনের উত্তরসূরি, এরকম সমস্ত শক্তি তারা এককাট্টা হয়েছে। আমি যদি বলি 2011 থেকে 2026 বাংলা কতটা পিছিয়েছে? এটা তো যে কেউ খালি চোখে দেখলেই বুঝতে পারবে। প্রথম কথা হচ্ছে আমাদের ঋণে। স্বাধীনতার পর থেকে 2011-তে যত ঋণ ছিল, এখন তার 4-5 গুণ ঋণ বেড়ে গেছে। মাথা পিছু ঋণ শুধু বেড়েছে, সরকারি ঋণ বেড়েছে, রাজ্যের ঋণ বেড়েছে তা নয়। যে বাংলার মানুষ হচ্ছে টাকা জমা করতো ক্ষুদ্র সঞ্চয়ে, কিষাণ বিকাশ পত্রে, ইন্দিরা বিকাশ পত্রে, আমরা আগে বলতাম স্বল্প সঞ্চয়ে সুদ কমিয়ে দিচ্ছ কেন,
কিন্তু এখন ডাকঘর প্রকল্পের সুদ কমিয়ে দিচ্ছ কেন? তারপরে চিট ফান্ড এলো, ঠিক হোক বেঠিক হোক, কিন্তু লোকে টাকা জমা দিচ্ছিল, লোভে পড়ে হোক, বেশি টাকা রাতারাতি হবে, টাকা ডুবেছে। কিন্তু এই যে যেটা সারপ্লাস ইকোনমি ছিল, তার মানে মানুষের কাছে তার যা আয় হতো, ব্যয়ের তুলনায় কিছু টাকা থাকতো, সেটা সে সঞ্চয় করতো। সেই রাজ্যটা যেটা ধনাত্মক অর্থনীতি ছিল গ্রাম বাংলায়, সেটা ঋণাত্মক হয়ে গেল। এদিকে সোনার চেন বেড়ে গেছে নেতাদের, এদিকে তোমার গিয়ে গাড়ির বহর বেড়ে গেছে, মেলা খেলা হচ্ছে, লুট হচ্ছে, পানশালা বেড়েছে, মদ বিক্রি বেড়েছে। তো অন্যদিকে মানুষের সঞ্চয় কমে গেছে। তাহলে সেখানে মাইক্রো ফাইন্যান্সের ঋণ নিচ্ছে, সেখানে প্রতিদিন তারা মহাজনী প্রথা আবার ফিরে এসছে, কৃষকরা ঋণের জালে জর্জরিত, মেয়েরা ঘর ছাড়া হয়ে যাচ্ছে, গরু বলদ টেনে নিয়ে যাচ্ছে। এই তৃণমূলের নেতারা হচ্ছে মাইক্রো ফাইন্যান্সের এজেন্ট হয়ে গেছে, যারা ঋণ আদায় করবে। তাহলে একটা ধনাত্মক অর্থনীতি ঋণাত্মক অর্থনীতি পরিণত হলো। তো 2011-2016 আপনি যদি 2021-এ আসেন, বামফ্রন্ট শূন্য, এটার কি আপনি বিশ্লেষণ কিভাবে? এটাই আচ্ছা, আসলে স্কুলগুলো তো শূন্য হয়ে যাচ্ছে, তাহলে গোটা বাম পরিমণ্ডলটাকে নষ্ট করা হয়েছে। যেখানে লোকে শিক্ষার কথা বলতো, সংস্কৃতির কথা বলতো, যেখানে ছেলেমেয়েরা স্কুলে যাবে, 100% এনরোলমেন্ট হবে, এখন শুধু অ্যাসেম্বলিতে বামপন্থীরা তা নেই, স্কুলে শিক্ষক নেই, কলেজে অধ্যাপক নেই, ডাক্তারখানাতে ডাক্তার নেই, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলো প্রায় উঠে গেছে, সব উপস্বাস্থ্যকেন্দ্র উঠে গেছে, প্রাইভেটাইজ হচ্ছে। যেরকম প্রাইভেট এমএলএ এমপি হয়ে গেছে এখন বিভিন্ন কর্পোরেট সেক্টরের স্পন্সার্ড, সেরকম যেরকম প্রাইভেট নার্সিংহোম হয়েছে, প্রাইভেট স্কুল হয়েছে, সেগুলো 5 স্টার 7 স্টার দেখলে। কিন্তু সাধারণ মানুষের কথা বলার জায়গা কোথায় গেল? যে নির্বাচিত জনপ্রতিনিধিরা মানুষের হয়ে কাজ করবেন, এটা তো মানুষ ভুলে গেছে। তাহলে জনপ্রতিনিধিরা কাজ না করলে আমলাতন্ত্র বেড়ে গেছে। আমলাতন্ত্র বেড়ে গেলে কি, আমরা ভোটার লিস্ট করতে গিয়ে দেখলাম যে সুষ্ঠুভাবে একটা ভোটার লিস্ট পর্যন্ত করতে পারে না। তাহলে আমাদের সংবিধানে 3টে ভাগ ছিল, আইনসভা, প্রশাসন এবং বিচারসভা। সেখানে আইনসভায় বলছে বামপন্থীরা শূন্য হয়ে গেছে। আসলে আইনসভা তো তার ভূমিকা পালন করতে পারছে না, মানুষের যে জ্বালা যন্ত্রণা সমস্যা, সেগুলোকে আইনসভায় রিফ্লেক্টেড হচ্ছে না। নামে বিজেপি তৃণমূল আছে, কিন্তু আসলে তো শাসক দলের দুটো পক্ষ আছে। তারপরে দাঁড়িয়ে প্রশাসন, আমলা ভারী হয়ে গেল, তারাই গুরুত্বপূর্ণ হয়ে গেল, পঞ্চায়েতি ব্যবস্থা ভেঙে গেল, পুর ব্যবস্থা ভেঙে গেল, নাগরিক পরিষেবা ভেঙে গেল। আর প্রশাসন যখন ফেল করছে, তখন সবটা কি বিচার ব্যবস্থার উপরে পড়ছে। কিন্তু বিচারে তো লোকে দীর্ঘদিন কাঁদছে, তারিখের পর তারিখ হচ্ছে, কোনো অপরাধী শাস্তি পাচ্ছে না। সে অভয়াকাণ্ডই বলো, আর সে শিক্ষক নিয়োগের দুর্নীতি বলো, নারদা সারদাতি বলো, তাহলে সেখানে দাঁড়িয়ে যে কনস্টিটিউশনাল স্কিম অফ থিং আছে, সেটা ভেঙে পড়ছে। এই জন্যই লোকে আবার বামপন্থার পুনরুত্থান চাইছে। আমরা সেই লোককেই কাজ করছি। সেখানে একা সিপিএম না, একা বামফ্রন্ট নয়, বাম মনস্ক ব্যক্তি, গোষ্ঠী, দল, তারা সবাই জড়ো হয়েছে আমরা, এবং তারাই এই বাংলাকে বাঁচাবে শুধু নয়, নতুন করে ভাঙা বুকের পাঁজর দিয়ে এই বাংলাকে গড়বে, এই শপথ আমরা নিয়েছি। তার জন্য বিকল্প ইশতেহার কর্মসূচি আমরা পেশ করেছি, যেখানে কিভাবে সময়ের মধ্যে কাজ করা হবে, 6 মাসের মধ্যে কিভাবে এই সমস্ত ঠিকে যারা কাজ করছে কন্ট্রাকচুয়াল, তাকে পার্মানেন্ট করা হবে, কিভাবে ধাপে ধাপে সমস্ত শূন্য পদে নিয়োগ করা হবে, সুষ্ঠুভাবে হবে এবং দুর্নীতিমুক্তভাবে হবে, কিভাবে বন্ধ স্কুলগুলো আবার খোলা হবে এবং কেরালার মডেলে স্মার্ট ক্লাসরুম তৈরি করা হবে, যেটা আরও আকর্ষণীয় হয়। এই যে ছেলেমেয়েরা প্রাইভেট কলেজ বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছে, কারণ সরকারি প্রতিষ্ঠানগুলো তার আকর্ষণ হারিয়েছে। একটা সময় ছিল সরকারি স্কুল, সরকারি কলেজগুলো সবচেয়ে নামি ছিল, সবচেয়ে দামি ছিল, সবচেয়ে সামনে ছিল, এখন পুচ্ছে না লোকে। আপনি বাম পুনরুত্থানের কথা বলছেন, বাম ঐক্য তৈরি হয়েছে, কিন্তু তারপরেও কমপ্লিটলি কি হয়েছে? সেখানেও তো ফুটিপাটা দেখা যাচ্ছে। বেশ কিছু আসনে বামেদের একাধিক প্রার্থী রয়েছে, মুর্শিদাবাদ 4-5টি আসনে তো আছেই। তাহলে 294টার মধ্যে বলছো বেশ কিছুটি, তুই বলতে পারতে কয়েকটি। আচ্ছা, যেখানে প্রতিনিধি নির্বাচিত কে হবে এই নিয়ে বিজেপি তৃণমূলের অফিসে তালা লাগিয়ে দেওয়া হচ্ছে, যেখানে খুনোখুনি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে সিপিআইএম একা নয়, সিপিআইএম লড়ছে তোমার 192টা আসনে, সেখানে কোনো গণ্ডগোল নেই। তারপরে দাঁড়িয়ে লড়ছে বামফ্রন্টের বাকি সব দল মিলে হচ্ছে 252 আসনে, সেখানে দেখা যাবে 3টি আসনে আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক বাড়তি প্রার্থী দিয়েছেন। তারপরে 30টা আসনে আইএসএফ লড়ছে এবং তোমার গিয়ে সিপিআইএমের লিবারেশন লড়ছে আরও কয়েকটি আসনে।
তো সেখানে দাঁড়িয়ে এই যে তুমি বললে বেশ কয়েকটি, তার বদলে আমি বলতে পারি 3-4টি আসনে যেখানে তোমার গিয়ে অফিসিয়াল প্রার্থী নয়, গোঁজ বলে একাধজন দিয়েছে, সেটা তারা অন্যায় করেছে এবং সেটা আরএসপি ফরওয়ার্ড নিজে বুঝবে যে ভুল করেছে। এভাবে তাদের শক্তি ক্ষয় হচ্ছে, তাতে বাম ঐক্য বিঘ্নিত হয়নি, আইএসএফের সঙ্গে বামফ্রন্টের ঐক্য বিঘ্নিত হয়নি, কিন্তু ভুল বোঝাবুঝি হয়েছে। সেটা না হলেও ভালো হতো, কিন্তু এগুলো তো সবই ট্রান্সপারেন্ট, চোখের সামনে আছে, দেখা যাচ্ছে। এই প্রথম এত স্মুথলি 294টা আসনে আসন সমঝোতা হয়েছে। সেক্ষেত্রে আইএসএফ এর যে জটিলতা, আপনি একটা বার্তা দিয়েছিলেন যে কোনো রকমভাবে ডাস্টবিনে পরিণত হবেন না, পাল্টা কাউন্টারের লোকে আমরা লেজুর ভিত্তি করবো না। তার মানে আরাবুলকে নিয়ে যে প্রশ্নটা উঠছে, পাল্টা নয়, কোনো দলই কারোর লেজুর বৃত্তি হবে না, কেন হবে? আজকাল তো বিভিন্ন রাজনৈতিক দল টাকা পয়সা, কালো টাকার জোরে নতুন দল তৈরি করছে। সেখানে দাঁড়িয়ে আমরা বাম শরিকরা, বামফ্রন্ট এবং যাদের সঙ্গে সমঝোতা করি, সবাইকে আমরা নিজের স্বাধীনভাবে তারা নিজেরা কাজকর্ম করে, কিন্তু সেখানে কতগুলো নীতিগত অবস্থান স্পষ্ট করতে হয়। সিপিএমের যা নৈতিকতার প্রশ্নে যে অবস্থান আছে আমরা স্পষ্ট করেছি এবং স্পষ্ট করে বলেছি, সেখানে সবাইকে কমিউনিস্ট পার্টি হতে হবে এবং সিপিএম হতে হবে এই কথাটা আমরা বলিনি। যে যার নিজের মতো, নিজের যোগ্যতা, নিজের দক্ষতা, নিজের বোধ বুদ্ধি এবং মূল্যবোধ অনুযায়ী কাজ করছে। কয়েকটি আসনের ক্ষেত্রে যেটা আপনার বামেদের হলে ভালো হতো, বামেদের সেখানে সংগঠন আছে, সিপিএম বিশেষ করে সিপিএম এর সংগঠন আছে উত্তর চব্বিশ পরগনা, অশোকনগর, বাদুড়িয়া বা আরও বেশ কয়েকটা জেলাতে। সেক্ষেত্রে দেখা গেল আইএসএফ প্রার্থী দেওয়া হলো। এক্ষেত্রে ভবিষ্যতে কি সেই জায়গায় যারা সিপিএম কর্মী সমর্থক রয়েছে তাদের মধ্যে কিছুটা হলেও ক্ষোভ থাকছে নিজেদের প্রার্থী না পাওয়া, আগামীতে এটা সিপিএম এর কাছে চ্যালেঞ্জ হবে না আইএসএফ? এটা ভালো লাগছে যে তোমরা এতটা মাথা ঘামাচ্ছ, কিন্তু যখন আসন সমঝোতা হয় তখন কখনোই সবটাই আমি খাবো এই থাকে না। এটা সিপিএমের এখানে তফাৎ অন্য দলের সঙ্গে। তা আমরা তো মুখ্যমন্ত্রী পদ অজয় মুখার্জিকে দেওয়া হয়েছে যুক্তফ্রন্টের সময়, সিপিএম সর্ববৃহৎ দল ছিল, দুবার অজয় মুখার্জিকে মুখ্যমন্ত্রী পদ দেওয়া হয়েছে। সেই বাংলা কংগ্রেস কোথায় আছে? তখনও লোকেরা মনে করেছিল এগুলো কি জায়গা করে দেওয়া হচ্ছে না। তারপরে আমরা যখন বামফ্রন্ট সরকার চালিয়েছি, যখন সিপিএমের এককভাবে 2/3 আসন রয়েছে, তাও তো আমরা বামফ্রন্ট সরকার করেছি। পঞ্চায়েতগুলোতে একজন আরএসপি বা ফরওয়ার্ড বা সিপিআই ছিল, তাও আমরা প্রধান যদি সিপিআইএমের হয় তাহলে উপপ্রধান, চেয়ারম্যান যদি সিপিএমের হয় তাহলে ডেপুটি চেয়ারম্যান হচ্ছে তোমার গিয়ে অন্য শরিক হবে। এটাকে বলে ফ্রন্টের রাজনীতি। এটা অন্য দল বুঝতে পারবে না। যেখানে এক গোষ্ঠী আরেক গোষ্ঠী মারামারি করছে, সেখানে দাঁড়িয়ে এই যে গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মধ্যে সবাইকে সামিল করতে হয়, আর এটা কারোর কোনো পার্মানেন্ট অ্যারেঞ্জমেন্ট নেই। সেটা এবারে বুঝলে দীর্ঘদিন যে আসনগুলো আরএসপি বা ফরওয়ার্ড লড়ছিল, এবারে সেগুলো সিপিএম লড়ছে, কয়েকটা আসন এরকম আছে। আরও কয়েকটা আসনে সিপিএম লড়লে আরও ভালো করে লড়তে পারতো, কিন্তু অন্যদেরও তো কিছু আসন দিতে হবে। এটা সিপিআইএম বোঝে। কিছুটা জ্বালা নিজের মধ্যে থাকে যে আমরা লড়লে আরও ভালো হতো, কিন্তু বাম ফ্রন্টগতভাবে আমরা লড়ছি এবং বৃহত্তর বাম ঐক্য তৈরি করছি। এবং দক্ষিণপন্থার যখন উত্থান হয়েছে, যেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি একটা রামধনু জোট করেছিল, যেখানে একেবারে জামাত, জমিয়ত, আরএসএস, মুসলিম লীগ, মাওবাদী, এসইউসি, সব ধরনের নকশাল, কংগ্রেস, বিজেপি সব এককাট্টা হয়েছিল, সেখানে দাঁড়িয়ে এই চরম দক্ষিণপন্থার উত্থানের সময় আমরা সব ধরনের বামপন্থীদের এবং মধ্যপন্থীদের এক জায়গা করছি। আরসিপিআই চৌরঙ্গের প্রার্থী, তাহলে আপনার ঘোষণা হলো যে আরসিপিআই প্রার্থী, কিন্তু নমিনেশন ফাইল হলো সিপিআইএম এর নামে। না, আরসিপিআই এর প্রার্থী, তোমরা এটা জানো না, টেকনিক্যাল কারণ হয়, কিন্তু মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক এবং আরসিপিআই কাস্তে হাতুড়ি তারা চিহ্ন নিয়ে দাঁড়ায়। আমি এবার নির্বাচনে ফিরছি। নির্বাচনে এসআইআর প্রসেস নিয়ে অনেক জলঘোলা হয়েছে এবং তার জন্য মোথাবাড়ি ইনসিডেন্ট হয়েছে। নরেন্দ্র মোদী একটি জনসভায় বলেছেন, তিনি কনগ্র্যাচুলেট করেছেন জ্ঞানেশ কুমারকে এই সম্পন্ন করার জন্য। কি বলবেন এই পুরো প্রসেসটা এবং প্রধানমন্ত্রীর বক্তব্য? প্রধানমন্ত্রী নিজে সমস্ত প্রেসিডেন্স ভেঙে হ্যান্ড পিকড আরএসএস এর স্টেবল থেকে জ্ঞানেশ কুমারকে নিয়ে এসে ইলেকশন কমিশনার করেছেন। পশ্চিমবঙ্গে আমরা দেখেছি, সেই ইলেকশন কমিশনের নাম কিন্তু তুমি ভুলে গেছো। মমতা ব্যানার্জি রাজ্য নির্বাচন কমিশন করে পঞ্চায়েত এবং বিধানসভা, পুরসভা ভোট লুট করেছিলেন। তার নাম কেউ রাখে এখন পশ্চিমবঙ্গে? মনে রাখে? সে তো টাকার বান্ডিল নিয়ে বাড়ি চলে গেছে রিটায়ারমেন্টের পরে। অন্য অফিসারদের বরঞ্চ রিটায়ারমেন্টের পরে মমতা বিভিন্ন পদে বসান, কিন্তু ব্যবহার করেছেন। এখানে মোদিও একই কায়দায়, আরএসএস একই কায়দায় ইলেকশন কমিশনকে হাইজ্যাক করার চেষ্টা করেছে। তো সে তো যেটা মোদি চেয়েছিলেন, বিজেপি যেটা চেয়েছিল, ডেমোগ্রাফিক মিশনের নাম করে মানুষের জনসংখ্যা দিয়ে, জনবিন্যাস দিয়ে একটা ফাসিস্ট শক্তি যখন এথনিক ডেমোক্রেসির কথা বলছে বা এথনো ফাসিজম করছে,
তখন দাঁড়িয়ে সংখ্যালঘুদেরকে হচ্ছে তোমার কি একটা ইসলাম সম্পর্কে একটা ইসলামোফোবিয়া তৈরি করা, ভয় ভীতি সঞ্চার করা, একটা এনিমি তৈরি করা, যেটা আমরা হিটলারের সময় দেখেছি, ইহুদিদের ক্ষেত্রে করা হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে আলট্রা রাইটরা উঠে আসে তারা এই জেনোফোবিয়া তৈরি করে, এবং এখানে যারা ইন্ডিজিনাস এখানকার মানুষ, তাকে হিমন্ত বিশ্ব শর্মা বলছে না যে বাংলা ভাষায় বলে বলে বিদেশি, তাহলে এখানে শুধু কনগ্র্যাচুলেট কেন করবে? দিলীপ ঘোষ বলছে যে যাদের নাম বাদ গেছে তারা সব দেশদ্রোহী। আচ্ছা, ভোটার লিস্টে তুমি ভোটার কি ভোটার নও সেই নাম ঠিক করার কথা, প্রকৃত ভোটারদের রাখার কথা, ভুয়ো ভোটারদের বার করার কথা। তাহলে নাম বাদ যদি সত্যি নাম বাদ দিত তাহলে বলতো যে ভুয়ো ভোটার ছিল এতজন, বাদ দিলাম, এত মৃত ছিল, বাদ দিলাম। তার বদলে বলছে দেশদ্রোহী বাদ গেল, তার মানে এটা আরএসএস এর পরিকল্পনা। তো ভোটার লিস্টে নাম করে কি অ্যাডজুডিকেশনে দেশদ্রোহী কি আর দেশপ্রেমিক সেটা ঠিক হয়েছে? এইটা হচ্ছে আরএসএস এর রাজনীতি, যারা দেশের অভ্যন্তরে শত্রু খুঁজে বেড়ায় এবং দেশের মধ্যে শত্রু হয়ে কাজ করে। এটা স্বাধীনতা আন্দোলনের সময় যেরকম ইংরেজ শাসনের হয়ে কাজ করেছিল, এখনও সেরকম তারা গণতন্ত্র এবং ধর্মরক্ষার নীতি যেটা সংবিধানে আছে তার বিরোধী যে শক্তি আছে তারা এইভাবেই কাজ করে। আমরা তার রাজনৈতিকভাবে মোকাবিলা করব, তৃণমূল সেটা পারবে না, কারণ এটা একটা রাজনীতি। মিথ্যা হলো একটা মতাদর্শ, আরএসএসের সেই সঙ্গী মতাদর্শের বিরুদ্ধে একমাত্র বামপন্থীরা একটা রাজনৈতিক মতাদর্শগত লড়াইটা লড়তে পারে। এজন্যই বিজেপি তৃণমূলকে দিয়ে আগে সন্ত্রাস করে সিপিএমকে শেষ করতে চেয়েছিল, তো শেষ হয়নি। এই লড়াইটা দক্ষিণপন্থীদের বিরুদ্ধে বামপন্থীরাই শেষ পর্যন্ত এই লড়াইটা লড়বে। মোথাবাড়ি নিয়ে কি বলবেন? আচ্ছা, মোতাবাড়িতে কী হয়েছে দেখো, মিডিয়া যেরকম একটা ন্যারেটিভ তৈরি করে ভোটের আগে, সেখানে দাঁড়িয়ে এর আগে তুমি জানো কালিয়াচকে থানা পুড়েছিল, এর আগে তুমি জানো শামশেরগঞ্জে যখন দাঙ্গা হয়েছে 6 ঘন্টা পুলিশের দেখা মেলেনি, জঙ্গিপুর। হ্যাঁ, তাহলে এবারে তো আমি জিজ্ঞেস করি তোমাকে কটা থানা পুড়েছে, কটা গাড়ি পুড়েছে? মিডিয়া এমন করে দেখিয়েছে ইচ্ছে করে তারা এসআইআরকে ঘিরে বিভাজনের রাজনীতিকে নিয়ে আসার জন্য একটা হিন্দু মুসলমানের দাঙ্গা চেয়েছিল। কিন্তু আজকে তো আমরা মিছিল করলাম, বামপন্থীরা সবাই একসঙ্গে, এটা গণতান্ত্রিক অধিকার, এটা সাংবিধানিক অধিকার, এবং যে বাদ পড়েছে তার মধ্যে মতুয়া আছে, উদ্বাস্তু আছে, বর্ণ হিন্দু আছে, মহিলারা আছে, আদিবাসী আছে, তপশিলি আছে, রাজবংশী আছে এবং মুসলমানও আছে। তাহলে সেখানে দাঁড়িয়ে বিজেপি আরএসএসের এবং একটা মিডিয়ার একটা অংশের প্ল্যান ছিল বিধানসভা নির্বাচনের আগে এটাকে একটা সাম্প্রদায়িক রঙে রঙিয়ে দেওয়া। মমতা ব্যানার্জি গ্রেপ্তার করলেন যাদেরকে, কোনো ভিডিও ফুটেজ আছে যে তারা অন্যায় করছিল, মারামারি করছিল? তিনি তো আইএসএফের যিনি প্রার্থী, যিনি ওখানে ছিলেন না উপস্থিত, তাকে গ্রেপ্তার করেছেন, কোন ভিডিওতে ওখানে ছবি আছে? তারপরে যে আইনজীবীকে, যে সাংবাদিককে ধরেছে, সেখানে তার বিরুদ্ধে দাঙ্গা লাগানোর কী অভিযোগ আছে? এনআইএ তাদেরকে চায়নি। কিন্তু মমতা ব্যানার্জি তিনি মনে করেন যে একমাত্র তিনিই নায়ক নায়িকা গায়ক গায়িকা দিয়ে মিছিল করে ক্যাকা ছিচি করবেন, যেমন সিএর সময় করেছিলেন, অন্যরা কেউ প্রতিবাদ করবে না। আচ্ছা, তুমি যদি কারোর ভোটাধিকার কেড়ে নাও, নাগরিকতা কেড়ে নাও, সে প্রতিবাদ করবে না? যখন অন্যায়টাই আইন হয়ে যায় তখন প্রতিবাদটাই একমাত্র রাস্তা থাকে, এটা বুঝতে হবে, এটাই বামপন্থীরা বলে। তাহলে এটাও কি আপনি বলছেন যে ন্যারেটিভ চালানো হচ্ছে মিডিয়ার তরফ থেকে? বা অবশ্যই, এই যে তুমি দেখলে না অমুক দলকে এত 1000 কোটি টাকা দিয়েছে 2011-তে তৃণমূল কংগ্রেসকে এখানে শাসনে বসানোর জন্য দেশি বিদেশি পুঁজিপতিরা, আরএসএস, বিজেপি, বিভিন্ন এমবাসি টাকা দিয়েছে। তাহলে মিডিয়াকে দেয়নি? সব মিডিয়া সব সালে একরকম হয়েছিল। বিভিন্ন মিডিয়া চ্যানেল যেগুলো অল ইন্ডিয়া যারা আছে তাদেরও দেখা গেছিল গোটা দেশে বিজেপি করছে, আর পশ্চিমবঙ্গে তার ইউনিটটা হচ্ছে মমতা করছে। এগুলো কি এমনি হয়েছে? পেড নিউজ দিয়ে হয়নি, কিন্তু কোনো তদন্ত হয়নি। সে তো নিজের লোককে, মমতা ব্যানার্জি চিটফান্ডের সময় যেরকম বিভিন্ন চ্যানেল মাথায় বসিয়ে দিয়েছিলেন, ওরকম বিভিন্ন চ্যানেলের, অল ইন্ডিয়া চ্যানেলের বেঙ্গল অপারেশন কারা করবে, তৃণমূলের ঘাঁটি থেকে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। লিস্ট বলে দেবো আমি তো চ্যানেলগুলোর নাম ধরে আর লোকের নাম বলে দিতে পারি। এবার আসবো আরেকটা প্রশ্নে, যেটা হচ্ছে হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে নিয়ে রিসেন্টলি একটি ভিডিও ইয়ে করেছে তৃণমূল কংগ্রেস। আপনিও হুমায়ুন কবিরের সাথে দেখা করেছিলেন। হুমায়ুন কবিরের সাথে দেখা করাটা এখন কি আপনার মনে হচ্ছে যে ভুল হয়েছিল? কেন? আচ্ছা, ভিডিও দেখা গেছে, বিজেপি টাকা দিয়েছে কি না সেটা নিয়ে প্রশ্ন, আর মোহাম্মদ সেলিম দেখা করেছে। আমি তোমার কথাই বলে এসেছি, কোন রেটে নিয়ে যাচ্ছ? আমি যে তোমার সঙ্গে দেখা করলাম,
তাহলে পরে একজন অন্য চ্যানেলের লোক বলতে পারে আপনি ইটিভির ওই লোকটার সঙ্গে বসেছিলেন, কেন অন্যায় করেছেন? গণতন্ত্রে, ডেমোক্রেসিতে যখন নতুন দল তৈরি হচ্ছে, পুরনো দল আছে, নির্বাচনের প্রাক্কালে যে বিজেপি করেছে, যে কংগ্রেস করেছে, যে ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, যে মন্ত্রী হয়েছে, যে এমএলএ হয়েছে, যে তৃণমূলের লোকসভা প্রার্থী হয়েছে, সে যখন তৃণমূল থেকে বহিষ্কৃত হলো এবং নতুন একটা দল করছে, তাহলে সিপিএমের রাজ্য সম্পাদক হিসেবে এটা আমার বোঝার দরকার কি না যে কে কতটা জলে দাঁড়িয়ে আছে, জল মাপতে হয়, বুঝেছো? তুমি যদি একটা সুইমিং পুলে নামো তাহলেও তুমি জলে একটু দেখে নাও যে টেম্পারেচারটা কি আছে। শীতকালে যখন এক বালতি গরম জল তোমাকে দিয়ে যায় আর যখন স্নান করতে যাও তুমি, সেই ফুটন্ত জলে তুমি স্নান করো না, কিন্তু জলটা কতটা গরম আছে দেখে নিয়ে তারপরে তুমি ঠিক করো যে কতটা ঠান্ডা কতটা গরম মেশাবে। এখানে তো টাকা পয়সা তোড়ে যেখানে রাজনৈতিক দল তৈরি হচ্ছে, সেখানে যদি আলোচনা করতে হয় তাতে অসুবিধা কি আছে? না, কিন্তু একটা জায়গায় তো আপনাদের সাথে একটা শার্প ডিফারেন্স, যেরকম ধরুন আপনারা অসাম্প্রদায়িক। আপনি কি মনে করেন হুমায়ুন কবিরের মতো নেতা উনি আমি কি সাইনবোর্ড লাগিয়ে কথা বলি? তোমার কাছ থেকে সার্টিফিকেট নিয়েছি তুমি সাম্প্রদায়িক কি অসাম্প্রদায়িক, তারপর তোমার সঙ্গে কথা বলছি। তোমার চ্যানেলটা বিজেপির হয়ে খাটে না তৃণমূল হয়ে খাটে, এই সার্টিফিকেট নিয়ে তারপরে এই কথা বলছি। গণতন্ত্রে সবার সঙ্গে কথা বলতে হয়, তারপরে সিদ্ধান্ত নিতে হয় কার সঙ্গে কি কথা বলবো, তারপরে ঠিক করতে হয় কার সঙ্গে যাব কার সঙ্গে যাব না। যখন কলেজে পড়তাম তখন সবার সঙ্গে সিনেমা দেখতে যেতাম না, ঠিক আছে? তো কলেজের সবকটা ক্লাসের ছাত্রদের সঙ্গে কথা বলতাম। যার সঙ্গে কথা বলছি তার সঙ্গে যে সিনেমা যাবো এমন কথা নেই, আবার যার সঙ্গে সিনেমা দেখতে গেছো তাকেই তুমি জীবনসঙ্গী করবে এমনও কোনো গ্যারান্টি নেই। ব্যক্তিগত প্রশ্ন যখন চলে এসে যে সাক্ষাৎকার নিয়ে আপনার ব্যক্তিগত চলে আসলো, আপনি যখন রাজ্য সম্পাদক দায়িত্ব নেন 22-এ, তখনই আপনি বলেছিলেন যে আমি 100খানা তেজি ঘোড়া তৈরি করব। কতটুকুলো ঘোড়া তৈরি করতে পারেন? কারণ অনেকেই তো দল ছুট হচ্ছে, কেউ আবার সোজাসুজি যুব সম্পাদক পদ থেকে কেন্দ্রীয় কমিটি রাজ্য সম্পাদক মন্ডলীতে স্থান পাচ্ছে। আমি ঘোড়া তৈরি করবো বলিনি, আমি বলেছি আমাদের কাছে তেজি ঘোড়া আছে। এইখানেই বসে এই ঘরে বসে বলেছিলাম, তুমি সাক্ষী আছো, যে যখন রাজ্য সম্পাদক হয়েছি বলেছিলাম রাজ্য কমিটিতে তখন আমাদের 30 জন নতুন তেজি ঘোড়া আমরা নিয়েছি এবং বলেছিলাম যে 2 বছরের মধ্যে সেটা আমরা 100টা ঘোড়া করব। তারপরে আবার একবার রাজ্য সম্মেলন হয়েছে, তারপরে সেই রাজ্য সম্মেলনের পরে আমি এই নির্বাচনের প্রাক্কালে বলেছি যে 300 জন তেজি ঘোড়া আছে এবং এখন আমার লক্ষ্য হচ্ছে আরেক বছরের মধ্যে এটা 1000। কেন বাংলার রথকে যদি টানতে হয় তাহলে একা একজনের পক্ষে সম্ভব নয়, 30 জনের পক্ষে সম্ভব নয়। এবং এটা হচ্ছে আবার গাদা পিটিও ঘোড়া করা যায় না, এটা বুঝেছো তো? তাহলে আমাদের রাজনীতিতে এখন এরকম অনেক আমদানি হয়েছে রিসাইকেল মাল, এই দল থেকে ওই দলে, ওই দল থেকে, যেমন পুরনো কম্পিউটারের পার্টস, বিভিন্ন তোমার গিয়ে পেতল, তামা, লোহা, লক্কর, প্লাস্টিক বিক্রি হয়, সেরকম দেখবে বিজেপি তৃণমূলে এরকম অনেক রিসাইকেল মেটেরিয়াল আছে। সেখানে আমরা বলেছি যে আমরা তরুণ তাজা ছেলে মেয়েদেরকে, যাদেরকে একটু শিখিয়ে পড়িয়ে মতাদর্শকতায় বলীয়ান করে রাজনৈতিক সচেতন করে এবং সক্রিয় করে, যারা নিজের জীবন জীবিকা যা কিছু করতে পারত কিন্তু সেখানে ব্যক্তি স্বার্থ থেকে উপরে উঠে সামাজিক স্বার্থকে সামনে রেখে, সামগ্রিক স্বার্থকে সামনে রেখে কাজ করবে, যেমন রেড ভলেন্টিয়ারের সময় করেছিল। তাহলে যারা বিপদে আপদে ঝাঁপিয়ে পড়বে, যারা সারা বছর ধরে মানুষের সঙ্গে থাকবে, সে কাজের প্রশ্নে, শিক্ষার প্রশ্নে, স্বাস্থ্যের প্রশ্নে, রাস্তাঘাটের প্রশ্নে, গণপরিবহনের প্রশ্নে, মানুষের নিরাপত্তার প্রশ্নে, বার্ধক্য জীবনে মানুষের জ্বালা যন্ত্রণা তাকে প্রশমনের জন্য তারা কাজ করবে, মেয়েদের নিরাপত্তার জন্য সক্রিয় ভূমিকা পালন করবে। তো এটার জন্য আমি উদাহরণ দিয়ে বলছিলাম তেজি ঘোড়া, কিন্তু সেটা তো এগুলো আক্ষরিক অর্থে তুমি না নিয়ে তুমি যদি আলংকারিক অর্থে নাও, তাহলে এখন এইবার নির্বাচনে তুমি দেখবে যে কত রকম নতুন চেহারা, আর এগুলো কোনোটাই মুখোশ নয়। কারণ অনেকে নতুন মুখোশ পরে নেয়, একটা মুখোশ পাল্টে আরেকটা মুখোশ, ওই পুরুলিয়ার ছৌ নৃত্যের মতো করে। এখানে তা তো নয়, এখানে সেই মুখগুলোকে আমরা হাজির করেছি। তোমরাই আগে প্রশ্ন করতে বামপন্থীদের মুখ কোথায়, আর এখন বলছো এতগুলো মুখ। এবং যারা ভোটে দাঁড়ায়নি এরকম আরও কয়েক হাজার আছে যারা একেবারে নিচু তলা থেকে কাজ করে আস্তে আস্তে ওপরে উঠে আসছে। আগেরবার আপনারা কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করে লড়েছিলেন, এবার কংগ্রেসের সঙ্গে নয়, এককভাবে, কংগ্রেসও এককভাবে গেছে, আপনারাও এককভাবে যাচ্ছে। এটাতে সুবিধে বা অসুবিধে
আমি দুটোই বলছি, সুবিধে বা অসুবিধে কতটা হয়েছে? সবেতেই হয় সুবিধা অসুবিধা, এগুলো আমরা এখনও বিশ্লেষণ করিনি, আর করলেও সেগুলো বাইরে বলি না, কিন্তু এটুকু বুঝি যে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে আছি। কংগ্রেস মনে করেছে যে 294টা আসনে এককভাবে লড়বে, এটা পাগলও বিশ্বাস করে না। বিজেপি এবং তৃণমূলকে যদি জেনুইনলি তুমি হারাতে চাও, আমরা তখন আরও বন্ধু জোগাড় করছি, তখন কংগ্রেস নিজেকে নিঃসঙ্গ করেছে। এটা কংগ্রেসের রাজনীতি, এটা নতুন নয়। স্বাধীনতার পর থেকে পাঞ্চমারি অধিবেশন পর্যন্ত 90 দশকের মাঝামাঝি পর্যন্ত কংগ্রেস বলতো যে একলা চলো রে, ওরা কোনো জোট রাজনীতি পক্ষে নয়। তারপরে গোটা দেশের অবস্থা এমন হলো যে পরে তারা বাধ্য হলো ইউপিএ তৈরি করলো, এখন ইন্ডিয়া ব্লকে আছে। বিজেপিও মনে করতো যে একক লড়বে, এবং তারপরে তারা খুব সম্ভবত পালি অধিবেশনে তোমার গিয়ে ঠিক করলো যে তারা এনডিএ করবে। এবং যখন বিজেপির সঙ্গে কেউ যেতে রাজি ছিল না, আকালি এবং শিবসেনা ছাড়া আর কেউ সঙ্গে ছিল না, এখন সেই শিবসেনাও পরিত্যাগ করেছে, আকালিও পরিত্যাগ করেছে। তারপরে মমতা ব্যানার্জি গেছিল, আর চন্দ্রবাবু নাইডু গেছিল। তো এইগুলো জোট রাজনীতির একটা ইতিহাস। আমাদের সিপিআইএম শুরু থেকে, স্বাধীনতার আগে থেকে আমরা সবসময় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, গণতন্ত্র রক্ষার প্রশ্নে আমরা এই ইউনাইটেড ফ্রন্ট ট্যাকটিক্স ব্যবহার করি। শুধু ভোট নয়, সবাইকে নিয়ে চলার চেষ্টা করি। আমরা আজ পর্যন্ত আমাদের দেশে যতবার সরকার তৈরি করেছি, একক সংখ্যাগরিষ্ঠ হলেও আমরা ফ্রন্ট সরকার তৈরি করেছি। কেন্দ্রে আমরা ইউনাইটেড ফ্রন্ট গভর্নমেন্ট তৈরি করেছি, তাকে সাপোর্ট করেছি বাইরে থেকে। তাহলে এটা হচ্ছে আমাদের রাজনীতি। স্বাভাবিকভাবে আমাদের রাজনীতি আর কংগ্রেসের রাজনীতি এক নয়, এবং সেখানে কংগ্রেসের নতুন যারা নেতা হয়েছেন তারা মনে করেছেন যে তাদের অনেক শক্তি বেড়ে গেছে, পেশি শক্তির আস্ফালন দেখালেন এবং তারা আলাদা লড়ছেন। কিন্তু আমরা বলেছি পিসিসি বা এআইসিসি সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু নিচু তলায় যে কর্মীরা আছেন, সমর্থকরা আছেন, দরদিরা আছেন, যারা বিজেপি এবং তৃণমূল বিরোধী অবস্থানে অনড় থাকবেন, তারা আমাদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক আছে এবং অনেকেই সমর্থন করছেন, অনেকেই কাজ করছেন, এবং তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। সাম্প্রদায়িক এবং অসাম্প্রদায়িক এই দুটো প্রশ্নে আজকে যদি সেরম পরিস্থিতি আসে, তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসের সাথে পোস্ট পোল অ্যালায়েন্স হতে পারে লেফট ফ্রন্টে? প্রশ্নই ওঠে না, কারণ আমরা মনে করি যে বিজেপি, সংঘ পরিবার, আরএসএস গোটা দেশে একটা গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে, সাংবিধানিক কাঠামোকে ভেঙে একটা ফাসিস্ট রাষ্ট্র তৈরি করতে চায়, এবং এই ফাসিস্ট রাষ্ট্র তৈরি করার পথে তারা বিভিন্ন রাজ্যে এরকম দল তৈরি করে। এখন যেমন তৃণমূল ভিডিও বার করে বলছে 1000 কোটি টাকা দিয়ে একটা দল তৈরি করেছে, তো এরকম কয়েক হাজার কোটি টাকা দিয়ে তৃণমূল তৈরি করেছে। মুকুল রায় বলেছেন, মমতা ব্যানার্জি নাগপুরে পাঠিয়েছিলেন মুকুল রায়কে, এবং তারপরে তারা রসদ দিয়েছে। আরএসএস বলেছে, মমতা ব্যানার্জি বলেছিলেন যদি 1% সমর্থন পাই বিজেপি থেকে, তাহলে আমরা সিপিএমকে বাংলা ছাড়া করে দেবো। তখন বলবীর পুঞ্জ ভাইস প্রেসিডেন্ট, বিজেপি এবং আরএসএসের পত্রিকার সম্পাদক ছিলেন পাঞ্চজন্যের, তিনি বলেছিলেন, অর্গানাইজারের, তিনি বলেছিলেন 100% সাপোর্ট করব। তাহলে যে তৃণমূল আরএসএসের 100% সমর্থন নিয়ে বা সিপিআইএমকে বাংলা ছাড়া করতে চেয়েছিল, সেখানে বাংলা বাঁচাবার জন্য আমরা বিজেপিকে তাড়াতে চাইছি, তৃণমূলকেও তাড়াতে চাইছি। এবং মানুষ এর আগে বিজেপি তৃণমূল বাদ দিয়ে তো এখানে প্রশাসন দেখেছেন, এখানে তো রাজনীতি দেখেছেন, এখানে তো শিক্ষা সংস্কৃতি দেখেছেন, এতটা কলুষিত তো হয়নি। তো আমরা তো কলুষতা মুক্ত করতে চাইছি। শূন্যের গেরো কি কাটবে? আপনি তো এত ঘুরলেন, দেখলেন, লোকে এত কথা বললাম, এত জায়গায় ঘুরছেন, তাতে মনে হচ্ছে শূন্যটা কোনো আলোচ্য বস্তু। 15 বছর আগে লোকে বলতো ভোট দিতে পারবো তো, 10 বছর আগে বলতো ভোট দিলে কি হবে, তারপর তো দলবদল করে চলে যাবে, কারণ কেনাবেচা হচ্ছিল তখন, মমতা, মুকুল রায়, বিজেপি সব যোগদান মেলা করছিল। 5 বছর আগে বলতো যে আপনাদের ভোট দিয়ে কি হবে, আপনারা তো জিততে পারবেন না। আর এবারে বলছে আপনাদের ভোট দিলে আপনারা কি করবেন। এই যে প্রশ্নের মধ্যে তো অনেকটা তফাৎ হয়ে গেছে। যদি তুমি ঘোরো তাহলে দেখবে এই যে, তার মানে হচ্ছে লোকের এই ভরসা তৈরি হয়েছে। আমাদের বলতে হবে যে আমরা কি করব, এবং সেটা আমরা মুখে শুধু নয়। জ্যোতি বসু বলতেন, যা করতে পারবে তাই বলবে, যা করতে পারবে না তা কখনো বলবে না। আমরা যা দিয়েছি যে অল্টারনেটিভ প্রোগ্রাম, বিকল্প ভাবনা রাজ্যের জন্য, সেটা হচ্ছে অ্যাকশনেবল ডেটা, যেগুলো করা যায়, যেগুলো আমরা কেরালায় করে দেখিয়েছি, যেগুলো 34 বছর বামফ্রন্ট সরকার এখানে করার চেষ্টা করেছে এবং করে সাফল্য অর্জন করেছে। 77 সালে বামফ্রন্ট সরকার তৈরি হবে, নির্বাচনের 1 মাস আগেও কেউ ভাবতে পারেনি। সেখানে বাংলায় মানুষ এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে, আবার সেটা করে দেখাবে। একটা ব্যক্তিগত প্রশ্নে আসবে, দুবার রাজ্যসভায়
দুবার লোকসভায়, বিধানসভায়ও আপনি সফল হয়েছেন। এই ক্রুশিয়াল টাইমে এবার মোহাম্মদ সেলিম প্রার্থী নয় কেন? আমি বললাম যে আমরা তো নতুন বাহিনী আমরা গড়ে তুলেছি, যতদিন এই গড়ার পথে ছিলাম তখন আমরা লড়েছি। এবার আমরা 1 বছর আগেই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সেক্রেটারিয়েট রাজ্য সম্পাদক মণ্ডলী থেকে 2 জন মহিলা সদস্যা, কমরেড দেবলীনা হেমব্রম এবং মীনাক্ষী মুখার্জি, তারা প্রার্থী হবে, অন্য কোনো রাজ্য নেতা আমাদের প্রার্থী হবেন না, এটা সিদ্ধান্ত। আপনি 22-এ দায়িত্ব নিলেন, পরবর্তীতে দেখা গেল গত বছর তার আগের বছর ইয়েচুরি মারা গেলেন। ইয়েচুরির লসের পর আপনার কাছে প্রস্তাব এলো আপনি জেনারেল সেক্রেটারি হওয়ার, আপনি ফেরালেন, কারণ শপথ নিলেন যে বাংলায় বামপন্থার পুনরুত্থান ঘটাবেন। সফল হবেন? সফল যদি হন তাহলে কি পরবর্তীতে জিএস হবেন? আমি 90-এর দশকে সর্বভারতীয় রাজনীতিতেই চলে গেছিলাম, তখন আমাদের এখানে বামফ্রন্ট সরকার আছে। কিন্তু তারপরে যখন এখানে তৃণমূল কংগ্রেস তৈরি হয়ে বিজেপির সঙ্গে ঘর বাঁধলো এবং এখানে নাও আর নেভার বলল 2001 সালে, গেল রব তোলা হয়েছিল, তখন পার্টির সিদ্ধান্ত আমি আবার পশ্চিমবঙ্গে ফিরে আসি। তারপর এখানে বিধানসভায় হয়, মন্ত্রী হই। কিন্তু 2004-এ বিজেপির বাজপেয়ী, আদবানি এবং মমতার এই যে এনডিএ সরকার ছিল, গোটা দেশে যখন এই শাইনিং ইন্ডিয়া ক্যাম্পেইন করছিল, এখন যেরকম করছে, তখন দরকার ছিল বিজেপিকে পরাজিত করা এবং ক্ষমতা থেকে দূরে করা। তখন পার্টির সিদ্ধান্ত অনুযায়ী আমি লোকসভা লড়ি এবং আমরা পরে গিয়ে ওখানে ইউপিএ সরকার তৈরি হয়। তারপরে এসব যা ভালো কাজ দেখছো সব হচ্ছে ওই ইউপিএ 1 সময়ে যে সিদ্ধান্তগুলো আমরা করে নিয়ে এসেছিলাম। কলকাতার চারপাশে যত ইনফ্রাস্ট্রাকচার দেখবে এগুলো আর নতুন করে কোনো ভাবনাও হয়নি, করাও হয়নি, এগুলো সব ওই 2004 থেকে 2009 যে ভাবনাগুলো ছিল সেগুলো বাস্তবায়িত হয়েছে। তারপরে এখানে নন্দীগ্রাম সিঙ্গুর পর্যায়ের পরে সিদ্ধান্ত হলো যে আমি এখানেই থাকব। এবার ইয়েচুরি যখন মারা গেল তখন ন্যাচারালি রাজ্যসভা অল ইন্ডিয়া সেক্রেটারি কী হবে ঠিক হয়, অভিজ্ঞতা ছিল আমার। কিন্তু আমি তখন ইতিমধ্যে এখানে পশ্চিমবঙ্গের পার্টি আমাকে রাজ্য সম্পাদক করেছে এবং আমরা চ্যালেঞ্জটা গ্রহণ করেছি। আমরা তখন আমাদের একটা যে কোনো জায়গায় ধরে কাজটা করতে হয়, সেই সুযোগটা পেয়েছি। আমার মনে হলো যে এইখানে এই রাজ্যে আমাদের পার্টিকে গড়ে তোলা, বাম শক্তিকে আরও মজবুত করা এবং বামপন্থার পুনরুত্থানের জন্য আমাকে আত্মনিয়োগ করতে হবে, সে কাজই করছি। এবং এরপরে ভবিষ্যৎ কী হবে এটা এইভাবে আমাদের ঠিক হয় না। ইতিমধ্যে পার্টি কংগ্রেস হয়ে গিয়েছে এবং কমরেড এম.এ. বেবি এখন সাধারণ সম্পাদক এবং তিনি, আমরা একসঙ্গে যুব আন্দোলন করেছি, আমি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি ছিলাম, উনি প্রেসিডেন্ট ছিলেন। সুতরাং এখনও আমরা একসঙ্গে টিম হিসেবে পলিট ব্যুরো হিসেবে কাজ করি এবং এই জন্য দেখবে এখন এই রাজ্য কেন্দ্র এসব নিয়ে কোনো, তোমরা সব প্রশ্ন যেমন করলে, তো এসব প্রশ্ন করতে পারতে, দিল্লির লাইন, কেরল লাইন, বেঙ্গল লাইন, এসব এখন কোনো প্রশ্ন নেই। আমরা গোটা পার্টিকে এক সুরে বেঁধে কাজটা করছি। কিন্তু এইখানেই একটা প্রশ্ন আমি করব, এই যে কংগ্রেসের সাথে আলাদা হওয়া বা কেরালেও কংগ্রেস প্রধান বিরোধী এলডিএফ এর, তো সেই দিক থেকে ইন্ডিয়া জোটে কি এটার কোনো এফেক্ট পড়বে? তুমি এটা খেয়াল রেখো যে কংগ্রেসই কেরালায় বিরোধী হিসেবেই থাকবে, প্রধান বিরোধী হিসেবেই থাকবে, তাকে আর সরকারে আসতে হবে না, কেরালা ভোট হয়ে গেছে, কংগ্রেস সেটা বেছে নিয়েছে সেই পথটা। এবং আমরা বারবার বলি ইন্ডিয়া ব্লকটা কোনো নির্বাচনী জোট নয়, এটা বলেছি। তাও যেহেতু ওই যে ন্যারেটিভ তৈরি করতে হয়, তোমরা যেদিন থেকে তৈরি হয়েছে বলেছো, কিন্তু ভোট কখনো ইন্ডিয়া ব্লক হিসেবে দেশেও লড়া হয়নি, রাজ্যেও লড়া হয়নি, এখনও হচ্ছে। ইন্ডিয়া ব্লকটা তৈরি হয়েছে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম, আমাদের দেশের ফাসিস্ট শক্তিকে রুখতে হবে, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ এবং কনস্টিটিউশনাল যে স্কিম অফ থিং আছে এবং পার্লামেন্টের মধ্যে যে কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী, যুব বিরোধী, মহিলা বিরোধী যে অবস্থানগুলো কেন্দ্রের সরকার নেবে, সেখানে দাঁড়িয়ে সব বিরোধী যাতে এক কাট্টায় মোকাবিলা করতে পারে। আপনি ছক ভাঙার কথা বলেন, আপনার বামপন্থী বিভিন্ন কর্মী সমর্থকদের মধ্যে একটা কথা আছে, সেলিমদা আগুন নিয়ে খেলতে ভালোবাসেন, আর একটা অভিযোগ বিরোধীদের তরফে আপনি সাম্প্রদায়িক। এই দুটো বিষয়কে কি বলবেন? আমি আগুন নিয়ে খেলতে ভালো, ভুল হবে, মানে যে কোনো কিছু এক্সপেরিমেন্ট করতে আপনি এক্সপার্ট, যে সেটাই বলতে চেয়েছি অ্যাকচুয়ালি। না, তুমি জানো আমার বাবা, ছোটোবেলা থেকে আমি দেখে এসেছি, আমার বাবা হাইড্রোগ্রাফার ছিলেন পেশায়, এই যে গঙ্গার নাব্যতা মাপতেন, যে গভীর সমুদ্র থেকে জাহাজ যে কলকাতা বন্দরে আসবে তার মধ্যে একটা চ্যানেল থাকে, কতটা বৃষ্টিপাত হচ্ছে, কতটা ওপর থেকে জল আসছে এবং কোন খাত দিয়ে যাচ্ছে। তো ওপর থেকে নদী দেখা যায় কিন্তু ভেতরে সেটা মাপতে হয় নাব্যতা কোথায় আছে, মাঝে মাঝে জাহাজ যে ঠেকে যায় চরে যাতে ঠেকে না যায়। সুতরাং আমি ছোটোবেলা থেকে জল মেপে পা ফেলি।
তাহলে সেটা আগুন নিয়ে খেলা হলো না। তুমি আগুনের কথা বললে, আমি জলের কথা বললাম, এবং জল দিয়ে আগুন নেভানো হয়। আমাদের এখানে অগ্নিকন্যা যে আগুন জ্বালিয়েছেন রাজ্যে, এবং যেটা মানুষের পেটেও সে আগুনটা এখন জ্বলছে, সেটাকে আমি নেভাতে চাই, এক। আর দুই হচ্ছে ছক ভাঙার কথা বলে, যেটা সবসময় পলিটিক্সটা একটা ডাইনামিক সাবজেক্ট, সতত পরিবর্তনশীল। সেখানে দাঁড়িয়ে তোমাকে একটা রোবাস্ট সংগঠন তৈরি করতে হয়, যেখানে যখন যেরকম প্রয়োজন হবে সেরকম যাতে অ্যাডাপ্টেবিলিটি থাকে, এবং কমিউনিস্টদেরকে সেটা দ্রুত আয়ত্ত করতে হয়। কঠিন বাস্তবের উপর দাঁড়িয়ে আমরা রাজনীতি করি, কেউ ত্রিশঙ্কুর অবস্থায় রাজনীতি করি না। এবং আমাদের এখানে দাঁড়িয়ে এই কাজটা করতে গেলে সবসময় এটা একেবারে, যেহেতু আমার নামের আগে মোহাম্মদ শব্দটা আছে এবং দেশভাগের শিকার আমরা, সেখানে দাঁড়িয়ে এটা আরএসএস ও নো আরএসএস, এটা কংগ্রেসের মধ্যেও আছে, তৃণমূল কংগ্রেসের মধ্যে এটা ভরে আছে। তারা প্রথম থেকেই মনে করে যে এটা হচ্ছে যে তোমাকে একটা ধর্মাশ্রিত রাজনীতি যারা করে, সেটা ধর্মের পরিচয়ে মানুষকে বিচার করে। এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করেই তো কমিউনিস্ট পার্টিতে এসেছি। এবং শাহবানু মামলার সময় থেকে আমরা জানি যে যখন মহিলা বিলের নাম করে কংগ্রেস দল মুসলিম ফান্ডামেন্টালিস্টের সঙ্গে যখন আঁতাত করে নিয়েছিল, তখন তো আমরা লড়াই করেছিলাম। আমার নাম তো তখন লোকে জানে, তখন আমার ঘর আক্রান্ত হয়েছে, আমার টালির চাল ভেঙে দিয়েছে। নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, আপনি দুজনকে 10-এ কত দেবেন? আমি পরীক্ষক নই, আর আমি যদি তোমার গিয়ে পরীক্ষক হতাম, তাহলে একে তো তোমার গিয়ে ক্লাসে ঢুকতেই দিতাম না, পরীক্ষা খাতায় লেখানো দরকার কথা। তো আমার ক্লাসে কেন সে থাকবে? হ্যাঁ, যে নিজের ডিগ্রি নিয়ে মিথ্যে কথা বলে, সে কি করে মোহাম্মদ সেলিমে তার খাতাতে দেখবো কেন আমি? আর তার পরীক্ষক হব কেন আমি? একটা পরীক্ষক হওয়ার জন্য যেমন মিনিমাম যোগ্যতা লাগে, সেরকম পরীক্ষার্থী হিসেবে তার ন্যূনতম যোগ্যতা লাগে। मैं वो शख्स को आदमी भी नहीं समझता जिसे जमाना लगी है खुदा बनाने को। আমরা কথা বললাম সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে। উনি বললেন যে সিপিআইএম বা বামপন্থীদের নতুন প্রজন্ম যারা এবার নানান জায়গায় নির্বাচন লড়ছেন, তাদের এবার উঠে আসার সম্ভাবনা প্রবল, এবং উনি আশা ব্যক্ত করলেন যে এবার রাজ্যে পরিবর্তন হবেই। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে শাহজাহান পুরকাইত এবং সঞ্জীব গুহ, কলকাতা, ইটিভি ভারত।